প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান সৃষ্টিকর্তার অপার মহিমা সবাই ভালোই আছো। এই পরিস্থিতিতে আমরা যে সুস্থ থেকে অনলাইন ক্লাস অংশগ্রহণ করতে পারছি, এজন্য সৃষ্টিকর্তার নিকট আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরাবর মতো আজকেও আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা ইতিমধ্যেই হিসাব বিজ্ঞানের অনেকগুলো অধ্যায় সম্পর্কে অবগত হয়েছ এবং প্রতিটি অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের উত্তর তৈরির কৌশল শিখেছ। আমরা গত ক্লাসে রে আমিল নিয়ে কাজ করেছি এবং রে আমিলের সৃজনশীল পদ্ধতিতে বিভিন্ন প্রকারের সমস্যা কিভাবে সমাধান করতে হয় তাও শিখেছি। রে আমিলের পরবর্তী অধ্যায় হলো দশম অধ্যায়, আর আজকে আমরা সেই দশম অধ্যায় এর নাম আর্থিক বিবরণী। এই দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের অবগতির জন্য আমি একটু বলে রাখতে চাই, তোমরা তো দশম অধ্যায়ের নাম জানোই যে দশম অধ্যায়ের নাম আর্থিক বিবরণী, আর এই দশম অধ্যায়টাই হলো হিসাব বিজ্ঞান বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়কে কোন ছাত্রছাত্রীরা একটু জটিল কঠিন মনে করে থাকে। তো আমরা তো শিক্ষার্থী, আমাদের তো শিখতে হবে, জানতে হবে যে কোনো বিষয় সহজ করে নেওয়ার জন্য আমাদেরকে একটু মনোযোগ সহকারে প্রচেষ্টা চালাতে হবে। আমি তোমাদেরকে আশ্বস্ত করব, এই অধ্যায়টি আসলে জটিল না, তেমন কঠিনও না। আমরা যদি মনোযোগ সহকারে চেষ্টা করি, আমরা অতি সহজে এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করতে পারব। তোমাদের যেহেতু এই অধ্যায়টি নিয়ে আমি আজকে প্রথম ক্লাস উপস্থিত হয়েছি, সেহেতু তোমাদেরকে বলে রাখতে চাই, এই অধ্যায়ে দুটি সমস্যা থাকবে। তোমাদের দুটি সমস্যারই সমাধান করতে হবে। তার প্রত্যেকটিতে যদি 10 নাম্বার হলে দুটিতে 20 নাম্বার। তাহলে হিসাব বিজ্ঞান বিষয়ে যদি 100 নাম্বারের পরীক্ষা হয়, 20 নাম্বার পেলাম আমরা সৃজনশীলে। আর এমসিকিউতে যদি আমরা 3টা পাই বা 4টা পাই, তাহলে 3টা পাইলে যোগ 3 হবে, তাহলে 23 নাম্বার। আর যদি 4টা এসে যা, তাহলে হবে 24 নাম্বার। তাহলে তোমরা বুঝতে পারছো এই দশম অধ্যায়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টিকে আমরা খুব মনোযোগ সহকারে আয়ত্ত করার চেষ্টা করব, কারণ এই দুটি অঙ্ক তোমাদেরকে অবশ্যই কম্পালসারি আনসার করতে হবে। কোনো অপশন থাকবে না, দুটি থাকবে, দুটির উত্তর দিতে হবে। আশা করি এই অধ্যায় সম্পর্কে তোমরা জেনেছ। এখন আমরা আর্থিক বিবরণী সম্পর্কে জানব। আমরা কি জানবো? আর্থিক বিবরণী। আমি আজকেও যদিও বা এই অধ্যায়টি শুরু করেছি তোমাদেরকে নিয়ে, তোমরা আমার অনলাইন ক্লাসের প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে অনুধাবন করার চেষ্টা করবে। আর মোবাইল থেকে
ভিডিওটা বারবার দেখে বোঝার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্য অতি সহায়ক হবে এবং অতি সহজে এই অধ্যায়টি সম্পর্কে ধারণা পেয়ে যাবে। কোনো ক্লাস তোমরা মিস করবে না। যেহেতু আমরা শিক্ষক, তোমরা শিক্ষার্থী, তোমাদের সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা আছে যে কোন একটি অধ্যায় সম্পর্কে যদি তোমাদেরকে পূর্ব জ্ঞানটা আমরা দিতে পারি, অর্থাৎ ওই অধ্যায়ের বেসিকটা দিতে পারি, তাহলে তোমাদের ওই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করতে কোনো সমস্যাই হবে না। এই জন্য আমি তোমাদের বলে রাখছি, আমি কমপক্ষে 3টি বেসিক ক্লাস নিব। এই বেসিক ক্লাসগুলি হলো তোমার ফাউন্ডেশন। এই অধ্যায়ের সকল সমস্যাগুলো সমাধানের কলা কৌশল গুলো আমি শিখাবো। এই 3টি বা 4টি ক্লাসও লাগতে পারে। তাহলে এই বেসিক ক্লাসগুলো যদি তোমরা বুঝো এবং সেটা বাসায় প্র্যাকটিস করো, তাহলে আমাদের সমস্যা সমাধানে আমরা সহজে এগিয়ে যেতে পারবো। তাহলে আমরা এখন বলবো আর্থিক বিবরণী কাকে বলে। আর্থিক বিবরণী কাকে বলে, তাই না? আর্থিক বিবরণী আমি বুঝাচ্ছি তোমাদেরকে। আর্থিক বিবরণী এই আর্থিক বিবরণীর নামটি হলো আমার 10ম অধ্যায়েরই একটি নাম। তাহলে আমরা যদি অধ্যায়টি সম্পর্কে বুঝে ফেলি, তাহলে মূল বিষয়বস্তু তোমাদের জানা হয়ে যাবে। তোমরা তো জানো প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্যই হলো তার নির্দিষ্ট একটি সময় শেষে ওই প্রতিষ্ঠানের যাবতীয় আয় ব্যয় জানা, এবং আয় ব্যয় থেকে তুমি জানতে হবে মুনাফা পরিমাণ জানা। ও বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে উক্ত প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব সম্পর্কে জানা। তাহলে নির্দিষ্ট সময় শেষে কোন প্রতিষ্ঠান যদি তার প্রতিষ্ঠানের আয় ব্যয় বা মুনাফার পরিমাণ জানতে চায় ও সম্পদ ও দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ জানতে চায়, তাহলে তাকে নির্দিষ্ট একটি কাঠামোর ভিত্তিতেই জানতে হবে। আর সেই কাঠামোটাই হলো আর্থিক বিবরণী। তাহলে এখন আমরা আর্থিক বিবরণী কাকে বলে একটু সহজ করে বুঝে নিই। প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় শেষে তার প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ জানতে চায় এবং তার সাথে সাথে উক্ত প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ ও দায় দেনা এবং মালিকানা সত্ত্বের পরিমাণ জানতে চায়। আর যে প্রক্রিয়ার মাধ্যমে এই সকল তথ্য জানা যায় তাকে বলা হবে আর্থিক বিবরণী। এখন আশা করি তোমরা সবাই বুঝেছো, আর্থিক বিবরণী তোমরা জেনেছো। এখন আমরা জানবো আর্থিক বিবরণী কেন প্রস্তুত করা হয়, আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় কেন, তাই না? তাহলে এখন দেখে রাখো তোমরা, আর্থিক বিবরণী প্রস্তুত করার 2টি উদ্দেশ্য আছে। কয়টি? 2টি। এক, আর্থিক ফলাফল জানা। আর্থিক ফলাফল জানা একটু আগে আমি বলেছি, কোন আর্থিক প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের জন্য কোন মালিক যদি তার প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বা তার ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক অবস্থার পরিমাণ জানতে চায়, তাহলে
সেটা একমাত্র আর্থিক বিবরণের মাধ্যমে জানা সম্ভব। তাহলে এক, আর্থিক ফলাফল জানার জন্য আর্থিক বিবরণ প্রস্তুত করতে হবে। দুই, সম্পদ, দায় ও মালিকানা সত্যের পরিমাণ জানতে হলেও আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। তাহলে আর্থিক বিবরণী প্রস্তুতের আমরা মোট জিনিসটা জেনেছি, তাই না? তাহলে উদ্দেশ্য দুটো জানলাম। এখন আমরা আস্তে আস্তে জানবো যে আমরা কিভাবে আর্থিক বিবরণের কিভাবে কোন অংশ থেকে আর্থিক ফলাফল জানতে পারি, তাই তো? তাহলে আর্থিক ফলাফল জানতে হলে দেখো আমি একটু করে তোমাদের বোর্ডে লেখা দিই, কারণ বোর্ড থেকে দেখলে তোমাদের মনে থাকবে ভালো। আর্থিক ফলাফল জানতে হলে কিসের মাধ্যমে জানতে হবে? বিশদ আয় বিবরণের মাধ্যমে জানতে হবে। বিশদ আয় বিবরণের বিবরণী তাহলে আর্থিক ফলাফল জানতে হলে বিশদ আয় বিবরণের মাধ্যমে জানতে হবে। তাহলে বিশদ আয় বিবরণী কি সেটা আমরা একটু পরে জানবো। যখন আমরা বিশদ আয় বিবরণী তৈরি করতে যাব এবং তৈরি করব, অর্থাৎ বিশদ আয় বিবরণী তৈরির পরেই আমরা আর্থিক ফলাফলটা জানতে পারবো। তাহলে আমরা কিভাবে জানবো? দেখো, তাহলে যখন আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে যাব তখন আমাদের সামনে এসে যাবে বিশদ আয় বিবরণী প্রস্তুতের তিনটি ধাপ বা স্তর রয়েছে। তাহলে বিশদ আয় বিবরণটা আসছে আর্থিক বিবরণের একটি উদ্দেশ্য, আর সেই বিশদ আয় বিবরণী তৈরির ক্ষেত্রে আমাদেরকে তিনটি ধাপ বা তিনটি স্তর পেরিয়ে আসতে হবে। তাহলে প্রথম স্তর কি সেটা দেখব। তাহলে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি প্রেস করে লিখছি বিশদ আয় বিবরণ। প্রথম ধাপ থেকে আমরা জানবো মোট মুনাফা। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমরা সবাই, বিশদ আয় বিবরণের প্রথম স্তর হলো মোট মুনাফা পরিমাণ জানা। কিভাবে জানবো? আমরা যখন সরাসরি অঙ্কে যাব তখন সহজেই বুঝতে পারবো। এখন আমরা আগে বেসিক ধারণাটাই জেনে নেব। মোট মুনাফা জানতে হলে আমাদের যে সকল লেনদেন থাকবে বা আমরা রেয়ামিল থেকে যে সকল ক্ষতিয়ান উদ্বৃত্ত পাবো, উদ্বৃত্তগুলো থেকে প্রথমে কি করব? নেট বিক্রয় থেকে কি করব? বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। তাহলে নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় কি করব? বাদ দেব, মাইনাস দিয়েছি। তাহলে নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কি পাবো? মোট মুনাফা পেয়ে যাব। তোমরা একটু শুধু মনে রাখো, আমরা যখন কাজ করব তখন সেটা ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় ধাপ পরিচালন মুনাফা নির্ণয়। পরিচালন মুনাফা আরো সহজ। কিভাবে? দেখো, আমরা প্রথম ধাপ থেকে মোট মুনাফা বের করেছি।
মোট মুনাফা। মোট মুনাফা থেকে ব্যবসা পরিচালনা সংক্রান্ত যাবতীয় ব্যয় থাকবে, ওই ব্যয়গুলো বাদ দিতে হবে। যেমন এই দেখো, পরিচালন ব্যয়, ব্যবসা পরিচালনা সংক্রান্ত যাবতীয় ব্যয় বাদ দিলে কি পাওয়া যাবে? ব্যয়, মোট মুনাফা বিয়োগ পরিচালন ব্যয়। এখন আসো, এই ব্যয়ের অপর নাম খরচ। খরচও হতে পারে, তোমরা যদি ব্যয় দেখো ব্যয় দিবা, যদি মনে করো খরচ, একই কথা। কোন কোন সময় ব্যয় লেখা থাকবে, কোন কোন সময় খরচ লেখা থাকবে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত যে সকল ব্যয় বা যে সকল খরচ থাকবে, সেই খরচগুলোকে বলা হবে পরিচালন ব্যয়। তাহলে দ্বিতীয় ধাপ থেকে আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে পরিচালন মুনাফা পেয়েছি। তৃতীয় ধাপে আসবো। এখন তৃতীয় ধাপ থেকে আমরা কি পাবো? আমরা তো এখন পরিচালন মুনাফা পেয়ে গেলাম। তাহলে লিখো পরিচালন মুনাফা, যেটা আমরা দ্বিতীয় ধাপ থেকে পেয়েছি। পরিচালন মুনাফা সাথে যোগ অন্যান্য আয় বিয়োগ অন্যান্য ব্যয়। তাহলে মোট মুনাফা গেল, পরিচালন মুনাফা গেল। আমরা এই তৃতীয় ধাপ থেকে কি পাবো? নেট মুনাফা। নেট মুনাফা, অথবা আমরা এভাবে লিখতে পারি, নেট মুনাফা সমান সমান পরিচালন মুনাফা যোগ অন্যান্য আয় বিয়োগ অন্যান্য ব্যয়। এবং তোমাদেরকে আমি এই একটু বুঝাই। পরিচালন মুনাফা তো আমরা বিশদ আয় বিবরণী দ্বিতীয় ধাপ থেকে পেয়েছি। এই পরিচালন মুনাফার সাথে আমরা অন্যান্য আয় যোগ করব। এখন তোমাদেরকে জানতে হবে অন্যান্য আয় জিনিসটা কি। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ভাবে ব্যবসায়ের আয় হতে পারে। তার মধ্যে ব্যবসায়ের মূল পরিচালন আয় একটি, সেটির নাম বিক্রয়। খেয়াল রাখবে তোমরা, ব্যবসায়ের মূল পরিচালনা আয় একটি, অর্থাৎ বিক্রয় থেকে ব্যবসায়ের প্রধান নগদ প্রবাহের আগমন ঘটে। এছাড়াও অন্যান্য বিভিন্ন খাত থেকে ব্যবসা প্রতিষ্ঠান কিছু মুনাফা অর্জন করে থাকে। ওই খাতগুলোকে বলা হবে অন্যান্য আয়। যেমন প্রাপ্ত, সকল প্রকার প্রাপ্ত, কমিশন, বার্তা, প্রাপ্ত ভাড়া, এই প্রাপ্ত জাতীয় গুলো, কমিশন, বার্তা, ভাড়া। এরপরে দেখো আরো আছে শিক্ষানবিশ সেলামি, বিনিয়োগের সুদ। এই বিনিয়োগের সুদ বা ব্যাংক সুদ, ব্যাংকে গচ্ছিত টাকার জমার উপর সুদ। তাহলে এগুলো হলো অন্যান্য আয়, আর এই অন্যান্য আয়গুলো পরিচালন মুনাফার সাথে যোগ হবে। এখন আসি অন্যান্য ব্যয়। অনুরূপ ভাবে ব্যবসা পরিচালনা করতে গিয়ে পরিচালন ব্যয় ছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের ব্যয় নির্বাহ করা হয়, আর ওই ব্যয়গুলিকে বলা হবে অন্যান্য ব্যয়। যেমন তুমি ব্যবসার প্রয়োজনে ঋণ নিয়েছো, ঋণের সুদ দিতে হবে, ঋণের সুদ। আর কি আরো অনেক আছে। ঋণের সুদ একটা দিলাম, আমি ব্যাংক থেকে ঋণ নিলাম, ঋণের উপর সুদ দিলাম। এতে করে আরো অন্যান্য যে সকল ব্যয় আমরা সেটা দেখবো আজকে বাড়ির কাজ দিব। 143 পৃষ্ঠার বইতে আছে আমাদের, সেটাতে আমরা যাচ্ছি। তোমরা আশা করি সেখান থেকে বুঝে নিতে পারবে।
তাহলে তৃতীয় ধাপ পেলাম। তাহলে তৃতীয় ধাপ পাওয়ার মাধ্যমে আমার বিশদ আয় বিবরণী তৈরি হয়ে গেল। আর বিশদ আয় বিবরণী তৈরির মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা জানা হলো। কারণ আর্থিক অবস্থা মানে কি, আমার প্রতিষ্ঠানটা কত টাকা লাভ করছে, আদৌ কি লাভে আছে নাকি ক্ষতিতে আছে, সেটা আমি একমাত্র জানতে পারবো কারবারের বিশদ আয় বিবরণী তৈরির মাধ্যমে। আশা করি তোমরা যদি বাসায় এভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো, তোমরা অতি সহজে ধরে নিতে পারবে আমি মনে করি। এখন আমরা বিশদ আয় আর্থিক বিবরণের যে দুটি উদ্দেশ্য ছিল, দুটি উদ্দেশ্যের একটি হলো আর্থিক ফলাফল জানা, এবং ওই আর্থিক অবস্থা জানার প্রথম উদ্দেশ্য হলো বিশদ আয় বিবরণী তৈরি করা। আর বিশদ আয় বিবরণী তৈরির যে তিনটি ধাপ রয়েছে সেই ধাপগুলো আমরা দেখেছি। এখন তোমাদের সামনে যদি বই থাকতো বা থাকে, তোমরা বইয়ের 143 পৃষ্ঠা খুলো। 143 পৃষ্ঠা খুললেই তোমরা অতি সহজে ধরে নিতে পারবে। 143 পৃষ্ঠায় আছে, দেখো ওখানে পাঁচটি ঘর আছে, 5টি ঘর। আমি সেগুলো বুঝাই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। প্রথম হলো আয়, দেখো আয়, তারপর হলো ব্যয়, ওরা পাশাপাশি দিচ্ছে, আমি উপরে নিচে দিব। বিশদ আয় বিবরণী তৈরি করতে গিয়ে আমাদেরকে এই তথ্যগুলো অবশ্যই জানতে হবে। আয়কে 2 ভাগে ভাগ করা হয়েছে। আয়কে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। আয় 2 প্রকার, তোমাদের ইজি ওয়েতে আমি শিখাচ্ছি। আয় বিশদ আয় বিবরণী তৈরির ক্ষেত্রে আয়কে 2 ভাগে ভাগ করা হয়েছে। সে 2 ভাগ কি কি? একটা হলো পরিচালন আয়, দ্বিতীয়টি হলো অন্যান্য আয়। আশা করি বুঝেছ। আমি তোমাদেরকে ধরাই দেব বই থেকে, সহজ ভাবে আমরা শিখে নেব। আর ব্যয় 3 প্রকার। প্রথমটা হলো পরিচালন ব্যয়। প্রথম ব্যয় হলো পরিচালন ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয় দিতে পারি আমরা। বিক্রিত পণ্যের ব্যয় 2, পরিচালন ব্যয় 3, অন্যান্য ব্যয়। এই হলো আমাদের থিম। আগে বলেছি আয় 2 প্রকার। প্রথমটি হলো পরিচালনা আয়। তোমরা খেয়াল রাখবে, অতি সহজ। ব্যবসায়ের মূল পরিচালনা আয় একটি, সেটি হলো বিক্রয়। কিন্তু এই বিক্রয়ের সাথে একটি এন্ট্রি যোগ হবে আর একটি এন্ট্রি বিয়োগ হবে, সেটা আমরা পরবর্তী ক্লাস থেকে জেনে নিতে পারবো। ব্যবসায়ের অন্যান্য আয়। অন্যান্য আয়গুলো তোমাদেরকে আমি বলেছিলাম যে ব্যাংক আমানতের সুদ। একটা হলো ব্যাংক আমানতের সুদ, ব্যাংকে যে টাকাটা আমরা জমা রাখি সেটাকে বলা হয় ব্যাংক আমানত। আর ওই জমা টাকার উপর যে সুদ পাই সেটা আমার কারবারের আয়, এবং সেটা হলো অন্যান্য আয়। আশা করি বুঝেছ। এরপর আমরা দেখব প্রাপ্ত লভ্যাংশ। 2 প্রাপ্ত লভ্যাংশ। প্রাপ্ত ব্যবসায়ের নগদ টাকা অন্য কোনো খাতে বিনিয়োগ করে ওই খাত থেকে যদি লভ্যাংশ পাওয়া যায় তাকে বলা হবে প্রাপ্ত লভ্যাংশ। আর এই প্রাপ্ত লভ্যাংশটা ব্যবসায়ের পরিচালন আয় নয়, কি এটা হলো ব্যবসায়ের অন্যান্য আয়। 3 হলো ভাড়া। এটা তো আগে বলেছি, প্রাপ্ত ভাড়া। প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত বার্তা,
প্রাপ্ত সুদ, যে সকল হিসাবের প্রথমে প্রাপ্ত থাকবে সেগুলো কারবার আয় এবং সেটা অন্যান্য আয়ের ভিতরে পড়বে। যেমন প্রাপ্ত ভাড়া, নিশ্চয়ই এটা কারবার আয় এবং অন্যান্য আয়। প্রাপ্ত কমিশন, প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাটা সবই অন্যান্য আয়ের মধ্যে এসেছে। এইভাবে তোমরা দেখবে, তোমরা 143 পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে বইতে সেটা একটু দেখবে। আমি তোমাদেরকে এতটুকু বুঝিয়ে দিলাম। এখন যাচ্ছি আমরা বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে যাচ্ছি। আমরা যে পণ্যটা বিক্রয় করেছি, এই যে বিক্রয় করেছি, এই বিক্রয়ের পেছনে আমার ব্যয় থাকবে। তাহলে পণ্যটি বিক্রয় মূল্য যত টাকা হয়েছে সব টাকাটা তো আমার আয় বা মুনাফা নয়। বিক্রয় মূল্যের থেকে আমার ওই বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে, কারণ বিক্রয়কৃত মূল্যের ভিতরে আমার উক্ত পণ্যটির বিক্রিত পণ্যের ব্যয় তো থাকবে। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেব। আর বিক্রিত পণ্যের ব্যয় আমার বইতে আছে, অনেকগুলো আছে, 7টি কি 8টি আছে। তার মধ্যে আমি একটি বুঝে দিচ্ছি, ক্রয়। প্রথমটা হলো ক্রয়। প্রথমে ক্রয় হলেও কিন্তু সমাপনে ওই প্রারম্ভিক মজুত পণ্য একটা থাকবে আমাদের। প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য ব্যবসা শুরু করার সময় আমার যে মজুতটা হাতে রয়েছে সেটা প্রারম্ভিক মজুত পণ্য, সেটা দিয়ে আমার শুরু হবে। সেটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের ফার্স্ট এন্ট্রি। সেকেন্ড এন্ট্রি হলো ক্রয়। ক্রয় থেকে কিন্তু ক্রয় থেকে বিভিন্ন এন্ট্রি বিয়োগ যা, আমরা সেটা পরবর্তী ধাপে দেখাবো। আজকে দেখালে তোমরা অনেকে গুলাই ফেলবে, আমরা আস্তে আস্তে শিখবো। ক্রয়, তাহলে প্রারম্ভিক মজুত, ক্রয়। 3 নাম্বার ক্রয়কৃত পণ্য। কিন্তু কি লাগবে? ক্রয় পরিবহন লাগবে। ক্রয় পরিবহন। উক্ত পণ্যটা যদি বিদেশ থেকে আমদানি করা হয় বা বিদেশ থেকে ক্রয় করা হয় তাহলে কি লাগবে? জাহাজ ভাড়া। এইভাবে এরপর লাগবে আমদানি শুল্ক। ডক চার্জটা অনেকে বুঝে না। ডক চার্জ হলো আমরা বিদেশ থেকে যে মালামালগুলো জাহাজে আনয়ন করে সেই জাহাজটা বন্দরে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। বন্দর কর্তৃপক্ষকে জাহাজ রাখার কারণে একটি নির্দিষ্ট হারে চার্জ দিতে হয়, তাকে বলো ডক চার্জ। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পেয়েছ। আরো যেগুলো আছে আমরা সেগুলো দেখে নিব। পরিচালন ব্যয় তো আগে বলেছি, ব্যবসা পরিচালনা করতে গিয়ে যে সকল ব্যয় আসবে সেগুলো পরিচালন ব্যয় আমার অনেকগুলো থাকতে পারে, কিন্তু সবগুলো কিন্তু একই অঙ্কে আসবে না। কিন্তু আমাকে জানতে হবে পরিচালন ব্যয়গুলো কি কি। একটি ব্যবসা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ধরনের খরচ বা ব্যয় নির্বাহ করতে হয়, ওই সকল ব্যয়কে পরিচালন ব্যয় বলে। যেমন ভাড়া, বেতন, বিজ্ঞাপন, বই পরিবহন, এই ইত্যাদি আরো বিভিন্ন খরচ আছে, আমরা সেটা বই থেকে শিখে নেব। এরপর দেখবো অন্যান্য ব্যয়। ঠিক ব্যবসা পরিচালনা সংক্রান্ত ব্যয়ের বিপরীতে যে সকল ব্যয় থাকবে সেগুলো অন্যান্য ব্যয়। আমরা আজকে এতটুকুতে থাকবো, বেশি টুকু গেলে আমরা হয়তো বা বুঝবো না। তোমরা বাসায় তোমাদের পাঠ্য বই খুলে সুন্দর করে প্রথম দিক থেকে রিডিং পড়ে বুঝবে, এবং আমি যে কথাগুলো আজকে বলেছি সেটাও ভিডিও থেকে ভালো করে মনোযোগ দিয়ে বুঝে নেবে। দুটো একসাথে করে যখন তুমি শিখবে তখন তুমি সবকিছু অঙ্কের জন্য তোমার সব তথ্য জানা হয়ে যাবে। এখন বাড়ির কাজ লিখে নাও। তোমরা আজকে তোমাদের খাতা বাড়ির কাজটুকু নাও। বাড়ির কাজ দিচ্ছি আমি। বাড়ির কাজ হবে, সবাই মনোযোগ দিয়ে বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ হলো আসল, কারণ আমরা এখানে ক্লাস করালাম, তোমরা দেখলে যতটুকু পেরেছ যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে
সেটা তোমাদের পরবর্তীতে অঙ্ক করার সময় কাজে আসবে। বইয়ে দেখো তোমাদের আছে, বইয়ে 143 পৃষ্ঠা, এটা 10 কিন্তু তোমরা ক্লিয়ার করে লিখে নাও। 143 পৃষ্ঠা, বইয়ের 143 পৃষ্ঠার শ্রেণীভিত্তিক আয় ব্যয় একটি তালিকা। শ্রেণী ভিত্তিক আয় ব্যয়ের তালিকা। এই তালিকাটার আগে বলেছি, বোর্ডও দেখে দিয়েছি, 5টি চক রয়েছে। তোমরা প্রত্যেকটি চকে ওই হিসাবগুলো লিখবি, লিখে তোমরা মুখস্থ করবে। আমরা আগামী ক্লাসে তার আর্থিক বিবরণের দ্বিতীয় উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। তোমরা আজকে এতটুকুতেই আমরা শেষ করব। আশা করি তোমরা আজকের ক্লাসটা বাসায় মনোযোগ দিয়ে আবার বুঝে নেওয়ার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।